বলছেন? জি। ও হ্যাঁ, নয়ন বলেন। ওকে। আচ্ছা, সমস্যা নাই, তাহলে দুইটার পেইড করে দিতে বলেন একবারে, যদি 10 নিতে চাই। নাকি এখন কোনটা করবে? আচ্ছা, তবে পেইড করে দিতে বলেন, ঠিক আছে। আমি তো এখন 3rd ইয়ারের ক্লাসে আছি, তো আমি এটা শেষ করে ওনার সাথে কথা বলছি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ তাজিম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে করবো হচ্ছে, তুমি ভিতরে আসো। আমরা আজকে কত চ্যাপ্টার করতে চাইছিলাম, করবো হচ্ছে 2 জি, তাই তো? ওকে। 144। দাও দাও দাও, দিয়ে উঠে খাওয়া। হ্যাঁ ধরে নে, বলি না ক্লাসে আছে। আচ্ছা, আমরা একটু সাজেশনটা এই আগে প্রশ্নটা লিখে নিই। আমরা সেই অ্যাবস্ট্রাক্টটা কমপ্লিট করে রিয়েল অ্যানালাইসিস স্টার্ট করব, ঠিক আছে। ওকে। রিয়েল অ্যানালাইসিসের সাজেশন কমপ্লিট হয়ে গেছে। ওইটা মনে হয় 25 থেকে 30টার ভিতরে আছে, হয়তো 27-28টা হয়তো। আমি যেগুলা দিছি এইগুলা যদি কমপ্লিট করতে পারেন, ঠিক আছে, এগুলো যদি 100% প্রিপারেশন থাকে, তাহলে আপনি চোখ বন্ধ করে ফার্স্ট ক্লাস কেন, ক্লাসের টপ 5 এর ভিতরে থাকতে পারবেন, ঠিক আছে। তাজিম, এই প্রশ্নগুলো দেখেন, পেজ নাম্বার দেখেন, 2-এর 2 তে আছে। আপনি যত HW করে পারবেন, হ্যাঁ, তত তাড়াতাড়ি আমি শেষ করে দিব। তাহলে আমি যেভাবে দেখেন প্রতিটা অঙ্ক করাই দেওয়ার চেষ্টা করি, কোনো কোচিং এর কোনো স্যার বা কিন্তু এভাবে প্রত্যেকটা অঙ্ক করে না।
তো আমরা আজকে এই তিনটা দেখব। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে দেখেন, একটি গ্রুপ জি এর দুইটি অব্যয় উপগ্রুপ এইচ ও কে এর ছেদ হচ্ছে এইচ ইন্টারসেকশন কে, যেখানে জি এর একটি অব্যয় উপগ্রুপ হবে, যেখানে জি এর একটি এইচ ইন্টারসেকশন ছেদ, মানে এইটা জি এর একটা অব্যয় উপগ্রুপ হবে। ঠিক আছে, এটা আমাদের দেখাইতে হবে। তো আমরা যদি এখন দেখি, এটার দুইটা পদ্ধতি আছে। হ্যাঁ, তো এটাকে আমরা বিকল্প পদ্ধতিতে করব। এখানে অব্যয় উপগ্রুপ কি, এটার কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তাজিম আপনি ওকে ওকে ওকে। তো দেখেন এখানে বলছে এইচ ইন্টারসেকশন কি, জি এর দুটি অব্যয় উপগ্রুপ হবে, যখন এইচ ও কে এর ছেদ হবে এইটা। তো এইটা দেখাইতে হবে জি এর অব্যয় উপগ্রুপ। ঠিক আছে, তো অব্যয় উপগ্রুপের অব্যয়ক দেখেন এখানে ইয়ে দেওয়া আছে, শর্ত দেওয়া আছে। সেটা হচ্ছে 141 পেজে সংজ্ঞা দেওয়া আছে। তো আমরা এখানে দেখেন একটা চিহ্ন আছে, এরকম এরকম একটা চিহ্ন আছে না, এটাকে বলে নরমাল সাবগ্রুপ। এটাকে বলে নরমাল সাবগ্রুপ। তো এটার বিকল্প নিয়মটা আমরা করব। 17 বিকল্প প্রমাণ, মানে বিকল্প পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা আমরা লিখলাম প্রমাণ। এখন বলছে জি এর দুটি অব্যয় উপগ্রুপ এইচ এবং কে। তো আমরা এটা লিখতে পারি, ধরি খুবই সহজ কিন্তু, ধরি জি কোন গ্রুপ জি এর দুটি অব্যয় উপগ্রুপ এইচ ও কে, এটা। ঠিক আছে, তো অব্যয় উপগ্রুপ এইচ এবং কে। তো এখন আপনাকে একটা জিনিস দেখাই, উপগ্রুপের অব্যয় হচ্ছে কি, দেখেন এর সংজ্ঞাটা হচ্ছে এরকম লেখা যায়। কোন একটা গ্রুপ যদি এইচ হয়, ঠিক আছে, তো এর অব্যয়কে n of h equal second bracket x belongs g such that x h equal h x, এরকম বলা হয়। মানে সংজ্ঞাটা এরকম যে x টা g এর এলিমেন্ট, যেখানে x h equal h x, মানে এটা ডান কোসেটের যে সংজ্ঞাটা ছিল সেইটা। ঠিক আছে, মনে আছে তো কোসেট? ওকে, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, এইটা যদি এইচ ও কে যদি কোনো গ্রুপ জি এর দুটি অব্যয় উপগ্রুপ হয়, তাহলে এটাকে আমরা ওইটাকে যখন এক্স বিলংস জি, জি এর একটা এলিমেন্ট কি লিখেছি আমরা, এক্স লিখেছি, তাহলে আমরা কি করব, এর একটা এলিমেন্ট এইচ পাবো, আর কে এর একটা এলিমেন্ট আমরা একটা ছোট কে ধরতে পারি। ঠিক আছে, লিখলাম এইচ বিলংস বড় এইচ, কে বিলংস বড় কে। ক্লিয়ার? আর এক্স বিলংস জি থাকবে, এক্স বিলংস জি থাকবে। তাহলে এটাকে এভাবে লেখা যায়, এক্স এইচ এক্স ইনভার্স, এক্স কে এক্স ইনভার্স বিলংস, এটা হচ্ছে বড় এইচ, এটা হচ্ছে বড় কে, এটা দিলাম 1, এটা দিলাম 2। ওই যে এরকম একটা আমরা প্রমাণ করছিলাম যে এক্স এইচ এক্স ইনভার্স, এর পরবর্তীতে এক্স এক্স ইনভার্স হয়ে যাবে। এটাকে আমরা এইচ এর উপসেট ধরলাম, মানে এইচ এর এলিমেন্ট ধরলাম। একইভাবে কে কে করে এটা পাচ্ছি। তো এইটা কিভাবে কি পায়, এটা কিন্তু আমরা আগে করে আসছি, তাই না? যেহেতু আমরা সহজ পদ্ধতিতে করতেছি, তাই এই ইকুয়েশনটা আমরা
মুখস্থ আকারে লিখে দিব, কারণ কোন গ্রুপ জি এর দুটি অব্যয় উপগ্রুপ হলে এইচ এবং কে এর থেকে আমরা এইগুলা দুইটা সমীকরণ পেতে পারি। তো এখন যেটা করতে পারি সেটা দেখেন, 1 ও 2 হতে 1 ও 2 নং হতে এইভাবে লেখা যায়। এটা x h x inverse belongs h, x k x inverse belongs k, for all x belongs g, এটাকে দিলাম 3 নম্বর। মানে আমরা শুধুমাত্র এইটাকে নিলাম আর শুধুমাত্র এইটাকে নিলাম, নিয়ে এটা 3 নম্বর সমীকরণ লিখলাম। ঠিক আছে, এখন আমরা ধরতে পারি y belongs h intersection k। এর আগের ক্লাসে আমরা একটা প্রমাণ করছিলাম না, h intersection k কে আমরা কি করছিলাম, m ধরেছিলাম, মনে আছে এর আগের ক্লাসে? তাজিম, এই যে অর্ডার অফ h কে ইকুয়াল অর্ডার অফ h অর্ডার অফ k, তারপর অর্ডার অফ h ইন্টারসেকশন k এরকম ছিল না? তো এইটাকে আমরা কি m ধরছিলাম, মনে আছে h ইন্টারসেকশন k কে? তো এইখানে আমাদের যেটা প্রমাণ করতে হচ্ছে h ইন্টারসেকশন k, এটাকে আমরা y ধরেছি, মানে এইটার এলিমেন্ট y। তাহলে y টা যদি h ইন্টারসেকশন ছেদের এলিমেন্ট হয়, তাহলে h এর এলিমেন্টও y হবে, আবার k এর এলিমেন্টও y হবে। তো এটাকে আমরা লিখতে পারি না এইভাবে যে that is y belongs h ইন্টারসেকশন কে আমরা কি লিখতে পারি, এবং আর ইউনিয়ন হলে অথবা, এটা লিখলাম। এরপরে যেটা করতে পারি, এর y belongs h আছে, আমরা এটাকে যদি একটু ঘুরাই লিখি এভাবে, h belongs y, এবং ঘুরাই লেখার দরকার নাই, এইভাবে লেখা যাবে, সমস্যা নাই। y belongs h। এখন আমরা এই যে যেটা আছে এই পুরোটাকে আমরা y ধরে নিচ্ছি, আর এই পুরোটাকে আমরা k ধরে নিতে পারি, মানে k মানে ছোট k, মানে দুইটাই আর কি y, সরি দুইটাই y ধরে নিতে পারি। তাহলে y belongs h যদি হয়, তার মানে আমরা লিখতে পারি x h x inverse belongs h এবং x y x inverse belongs k। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, এই যে h k, এটাকে আমরা কি ধরতেছি, y ধরে নিচ্ছি। পার্থক্য কি, এর কি পার্থক্য কিছু বুঝতে পেরেছেন? আমি আরেকটা লাইন ভেঙে করাই, x h x inverse belongs h এবং x k x inverse belongs k। তো দেখেন এইখানে যে h আর k টা আছে, ভালো করে দেখবেন, এইখানে যে h এই k, এই দুইটার সেট মনে করেন ছিল কি y। তাহলে h এর সদস্য যদি y হয়, তাহলে আমরা যদি y belongs h এই ছোট h লিখি, y belongs ছোট k, কারণ এই বড় h এর সদস্য আবার কি ছোট h। তাহলে h belongs h হলে এই যে y টা আছে, এই y টা এই বড় h এর সদস্য, তাই এই h এর পরিবর্তে আমরা ছোট h লিখলাম, আর এই ছোট বড় k এর পরিবর্তে ছোট k, তাহলে ছোট h এর সদস্য কি y হচ্ছে। তাহলে এই ছোট h এর পরিবর্তে আমরা কি এখানে y দিতে পারি না? আবার এই k টা ছোট y এর মান লিখতে পারি k এর পরিবর্তে, তাই লিখলাম। এরপরে আমরা যেটা করতে পারি, এই দুই পাশ থেকে x y x ইনভার্স কমন নিলাম, এই বিলংস দুইটা থেকে একটা লিখলাম, এই যে h এবং এর পরিবর্তে লিখলাম ইন্টারসেকশন আর এই k। ঠিক আছে,
তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে, লাস্টে একটা লাইন আছে, ফলে জি এর একটা অব্যয় উপগ্রুপ এইচ ইন্টারসেকশন কে, এটা লিখে দিলে হয়ে গেল। কোথাও বুঝতে অসুবিধা আছে? খুবই ছোট কিন্তু এবং সহজ। আচ্ছা, আমরা পরের ক্লাসে পরের ম্যাথে যাই। তাহলে এটা একটু দেখেন তো, 149 পেজ। উপপাদ্য 9। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটা করি। তাহলে আমরা এই যে n of h এর একটা শর্ত আপনাকে দেখালাম, যে n of h equal x belongs g such that x h equal h x কখন হবে? যখন h অব্যয় উপগ্রুপ। এটা আপনাকে দেখালাম না এর আগের অঙ্কে? তাহলে দেখেন আমাদের প্রশ্নে দেখেন জি এর একটি অব্যয় উপগ্রুপ NH, যেখানে H জি এর একটি উপগ্রুপ। ডিরেক্ট প্রশ্ন দেওয়া আছে, তার মানে আমরা ডিরেক্ট এই লাইনটা লিখতে পারি কিনা? লিখতে পারি। তাহলে আমরা সেইটাই লিখবো, সংজ্ঞা অনুসারে লিখবো, কারণ এটা হচ্ছে অব্যয় উপগ্রুপের সংজ্ঞা। লিখতে পারি সংজ্ঞা অনুসারে। এটা লিখলাম। তাহলে আমরা লিখতে হবে এখন জি এর অভেদক তাহলে একটি উপগ্রুপের আমরা 4টি শর্ত জানতাম: সংযোগ, আবদ্ধ বিধি, সংযোজন, অভেদকের অস্তিত্ব, বিপরীতকের অস্তিত্ব, তাই তো? তাহলে আমরা এই টাইপের যে এটা ছিল, সেটা ছিল এরকম, এ ইকুয়াল ই এ, মানে কম্পোজিশন ছিল এখানে, তাই না? তো আমরা এটাকে লিখতে পারি, জি এর অভেদক ই হলে এইচ ই ইকুয়াল এইচ লিখলাম, ঠিক আছে? তো এই যে অভেদকটা ছিল, এটাকে আমরা কি লিখতাম? ই লিখতাম কিনা? না, এটাকে ই লিখতাম নাকি এ লিখতাম? ওকে, তাহলে আমরা এইটাকে আমরা লিখবো হচ্ছে এইচ, এটাকে মনে হয় ই এ লিখতাম। আর যেটা এরকম ছিল এ ইনভার্স এটাকে মনে হয় ই লিখতাম, ঠিক আছে? ওকে, তাহলে এই যে দুইটা আছে, এই লাইনটাকে কিভাবে বিলংস আকারে লিখলে কি লেখা যায় মনে আছে? ই বিলংস এন অফ এইচ লিখলাম, মানে দুইটা এইচ, একটা উঠে গেলে বিলংস চলে আসবে একটা ই, আর এখানে এইচ এর পরিবর্তে আমরা ডিরেক্ট এন অফ এইচ লিখলাম। আমরা গত ক্লাসে করছিলাম না এরকম? গত ক্লাসে এখানে এইটা লিখছিলাম না, এটাকে অন্য একটা লিখছিলাম, কিন্তু এখানে ই লিখলাম, আর এইচ এর পরিবর্তে আমরা ডিরেক্ট এন অফ এইচ লিখে দিব। তাহলে এখানে লিখবো এন অফ এইচ ইকুয়াল ফাঁকা সেট, এটা তো মাথায় রাখতে হবে, মানে এন অফ এইচটা
ফাঁকা সেট বাদে বাকি সব মানে ফাঁকা সেট হবে না এটার, ঠিক আছে, মান। আচ্ছা মানে এইগুলা একটু মনে রাখতে হবে, কারণ এগুলো তো যোগ বিয়োগ না যে সব ক্যালকুলেশনে বোঝা যায়, ঠিক আছে। হ্যাঁ এখন যেটা করব, তাহলে আমরা দেখেন এখানে উপগ্রুপ যেটা আছে, আমরা অভেদকের অস্তিত্ব দেখালাম, এরপর আমরা বিপরীতকের অস্তিত্ব দেখাবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এটা দেখালাম যে এটা ফাঁকা সেট হলো। তাহলে এখন দুইটা আমরা এলিমেন্ট নিতে পারি, সেই দুইটা এলিমেন্ট কি কি, সংযোজন বিধির নিয়ম অনুসারে নিলাম হচ্ছে এ বি। এখন প্রশ্ন আরেকটা করা উচিত ছিল আপনার, সেটা হচ্ছে এন অফ এইচটা কেনই বা নিতে হবে। আমরা তো এখানে এইচ নিতে পারতাম, এইচটা আসলে নিব না, কারণ আমাদের প্রশ্নে কি বলছে, জি এর একটি উপগ্রুপ হবে এন এইচ। তো তার জন্য আমাদের এন এইচটা যে উপগ্রুপ সেইটা কিন্তু আমাদের দেখাইতে হবে। তো তার জন্য আমরা এখানে ই বিলংস এইচ এর পরিবর্তে এন অফ এইচ লিখলাম, ঠিক আছে। আচ্ছা তো তার জন্য আমরা এন অফ এইচটা উপগ্রুপ, তাই সব জায়গায় এন অফ এইচ কে টেনে নিয়ে আসবো। তাহলে এন অফ এইচ এর দুইটা উপাদান নিলাম, একটা এ একটা বি। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এ এইচ ইকুয়াল এইচ এ, মনে আছে আবদ্ধ বিধি, মনে আছে এটা, হ্যাঁ এবং বি এইচ ইকুয়াল এইচ বি, মনে আছে না। হ্যাঁ এর জন্য একটা করলাম, বির জন্য একটা করলাম, এরপর থেকে মুছে দিই উপর থেকে। তাহলে এটাকে আমরা 1 নম্বর দিতে পারি। ওকে, তো এখন লিখতে পারি BH ইকুয়াল HB। এখন এখানে যদি আমরা এরকম করি, উভয় পক্ষে বি ইনভার্স গুণ করি, উভয় পক্ষে বি ইনভার্স গুণ করে, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, বি লিখতে পারি, ই লিখতে পারি, ইয়েস। কিন্তু আমরা যেটা দেখাবো, আমরা কি অভেদকে বিপরীতকের অস্তিত্ব দেখাবো, তাহলে আমাদের বির পরে ইনভার্স আনতে হবে কিনা, হ্যাঁ ইনভার্স নিয়ে আসতে হবে। তো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে, এইটা নয়, দেখেন এটার পরিবর্তে আমরা ই লিখলাম, কিন্তু এইখানে কি লেখা যাচ্ছে কিনা, এইটা কি লেখা যাচ্ছে, না ওটা লেখা যাচ্ছে না। তাহলে আমরা এখন আবার এর উভয় পক্ষের বাম পাশে লিখে দিবেন, বাম পাশে, হ্যাঁ। হ্যাঁ এখন যেটা করব, বি ইনভার্স বি এইচ, বি ইনভার্স এইচ বি, বি ইনভার্স উভয় পক্ষের ডান পাশে বি ইনভার্স গুণ করলাম, ক্লিয়ার। হ্যাঁ এটার পরিবর্তে আমরা ই লিখতে পারি, এইচ বি ইনভার্স ইকুয়াল বি ইনভার্স এইচ। এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, ই। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে ইটাকে আমরা উঠাই দিতে পারি অটোমেটিক্যালি। পারি কিনা? হ্যাঁ তাহলে এটা দিব 2 নম্বর সমীকরণ, ক্লিয়ার। হ্যাঁ এবার লিখবো, এখন এই যে যেটা আছে, এবার এটার সাথে সংযোজন বিধি করব, কি করব, সংযোজন বিধি। সংযোজন বিধি 2 নম্বরকে কাজে লাগাবো। সেটা কিভাবে দেখেন, এই যে আমরা এটা একটু লিখি, তারপর আপনাকে দেখাই। এই যে এ বি ইনভার্স লিখলাম, হ্যাঁ এ বি ইনভার্স লিখলাম। এখন এখানে যেটা আছে, এই যে এই অংশটাকে আমি একসাথে নিয়ে আসলাম। তাহলে আমরা সংযোজন বিধিতে কি জানতাম, এ বি ইকুয়াল এ বি
সংযোজন বিধিটা এরকম ছিল না, হ্যাঁ হ্যাঁ মনে আছে? হ্যাঁ মনে আছে। বা এটাকে আপনি এভাবেও লিখতে পারতেন, এ বি সি, তারপর এ বি সি, এভাবেও লিখতে পারতেন। তো ঠিক সেইভাবে লিখতেছি, কারণ এখানে তার বি নিতে নিব না, আমরা বি ইনভার্স নিলাম। তো এখন একইভাবে আমরা এখানে প্রমাণ করব কি, এ এইচটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। সেটা কিভাবে দেখেন, এটাকে রাখলাম, এবার এই যে এইটাকে এই বি ইনভার্স এইচ, এটাকে আমরা ঘোরায় এইভাবে লিখতে পারি কিনা, এইচ বি ইনভার্স কোথা থেকে, 2 নম্বর থেকে। দেখেন এই যে বি ইনভার্স এইচ এর মান কোনটা, এইটা না? হ্যাঁ বি ইনভার্স এইচ এর মান এইচ বি ইনভার্স, সেটা লিখে দিলাম। এরপরে যেটা করতে পারি, এ এর সাথে এইচ নিয়ে আসবো, এই বি ইনভার্সটা রাখলাম পাশে। এর পরবর্তীতে যেটা করতে পারি, এবার এ এইচ কে কি লিখতে পারি, এইচ এ লিখতে পারি, ওই যে 1 নম্বর সমীকরণ আচ্ছা বই আছে পাশে, হ্যাঁ সামনে। দেখেন 1 নম্বর সমীকরণে লিখছিলাম দুইটা, এ এইচ ইকুয়াল এইচ এ, বি এইচ ইকুয়াল এইচ বি। হ্যাঁ হ্যাঁ ওই সেটা আমরা এ এইচ এর পরিবর্তে এইচ এ লিখলাম, আর এই বি ইনভার্স পাশে লিখে দিতে পারেন, এ এইচ ইকুয়াল এইচ এ। ওকে তারপরে এই এরপরের লাইনটা এখানে লিখতেছি, এইচ এ বি ইনভার্স, এইচটাকে আলাদা করলাম, এ বি ইনভার্সটাকে একসাথে করলাম। এরপরে যে লাইনটা আছে, অতএব এ বি ইনভার্স বিলং, যেটা আছে এন অফ এইচ, যেখানে ফর অল এ কমা বি বিলংস এন অফ এইচ। এটা বুঝেছেন? এ বি ইনভার্সটাও এন অফ এইচ এর এলিমেন্ট, যেখানে এ আর বি এন অফ এইচ এর সদস্য। আচ্ছা তাহলে লিখে দিতে পারেন, অতএব এন অফ এইচ জি এর একটি উপগ্রুপ। ঠিক আছে, ওকে। ওগুলো প্রমাণ করতে গেলে কয়টা প্রমাণ করতে হবে? দুইটা? এটা আমরা দেখেন মোটমাট কথা 3টা প্রমাণ করেছি, ঘুরাই ফিরাই। 3টা না, 4টাই করেছি। দেখেন প্রথমে আমরা দেখালাম অবেদকের অস্তিত্ব বিধি, এরপর 1 নম্বরে যেটা আছে ওটা দেখেন করছি আবদ্ধতা বিধি, হ্যাঁ এখন লিখে যেটা করছি ওটা বিপরীতকের অস্তিত্ব। তারপরের এখন যেটা লেখা আছে ওই এখনটা দেখেন লিখছি সংযোজন বিধি, দেখছেন? হ্যাঁ হ্যাঁ তিনটে করলে তো হয়, চারটে তো করা লাগে না। না, 4টা কিছু কিছু ক্ষেত্রে করতে হয়। আমরা ওই যে একটা প্রশ্ন ছিল যে থ্রি সম্পর্ক, মনে আছে? হ্যাঁ ওইটা আমরা তিনটে দেখাইছিলাম। তো কিছু কিছু আছে 3টা করলে হয়ে যায়, যেটা বলবে বা আর করার দরকার হয় না সেটা। এই 19 নাম্বারটাই আমরা যাই, 19টা কত পেজে আছে? 152। দেখেন এটা 52 নাম্বার, এটা তো উপপাদ্য 14। এটা দেখেন তেমন কিছু বোঝানোর না অবশ্য, একটা বলি আপনাকে। একটা মিনিট দাঁড়ান। তাজিম,
এখানে অনুবন্ধী উপাদানটা কি এটা আপনার বুঝতে হবে, কারণ এখানে দেখেন একটা বিষয় আছে অনুবন্ধতা। তো আমরা যদি মনে করি যদি জি একটা গ্রুপ হয় এবং এ বি বিলং জি হয়, তার মানে এটা জির উপাদান, বিটাও তাহলে এখানে এটাকে বলা হয় এ কে বি এর অনুবন্ধী উপাদান। ঠিক আছে, আচ্ছা কখন বলা হবে এ কে বি এর অনুবন্ধী উপাদান বলা হবে যখন অন্য একটা এলিমেন্ট এই বি এর এটা হবে। ভালো করে দেখেন, আমার কথা ভালো করে বুঝতেছেন? এইটা হবে তখন এটাকে কিভাবে লেখা যায়, এই যে এক্স বিলংস জি লিখলাম, তখন এই যে এটা আছে এটাকে দেখেন এইভাবে লেখা যায় এ ইকুয়াল এক্স ইনভার্স বি এক্স। ঠিক আছে, দেখাচ্ছি দেখেন। মনে করেন যে জি একটা গ্রুপ, ঠিক, এবং জি দুইটা এলিমেন্ট, একটা এ একটা বি বিলং জি, তার মানে এ ও জি এর সদস্য, আবার বি ও জি এর সদস্য। তাইলে এ কে বি এর অনুবন্ধী উপাদান বলা হবে কখন, যখন জি এর আর একটা উপাদান এক্স বিলং জি হবে এবং এইটাকে এই যে এই তিনটাকে এইভাবে লেখা যাবে এ ইকুয়াল এক্স ইনভার্স বি এক্স। হ্যাঁ, সূত্র এ ইকুয়াল এই বি লিখবো, এবার এক্স ইনভার্স এই যে এক্স এর ইনভার্স আর শুধু এক্স। ঠিক আছে, তো হ্যাঁ এবার এইটাকে শর্টকাটে কিভাবে লেখা যায় দেখেন, এ এই যে ইকুয়াল দিলাম, এই সি দিলাম, বি দিলাম, এইভাবে লেখা যায়। আপনি বলছেন বি কেও লেখা যাবে, তাই? হ্যাঁ লেখা যাবে, তখন আবার এইটা উল্টে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি বুঝতে পেরেছেন যে অনুবন্ধতা বা অনুবন্ধী উপাদান টোটালটা কি বলা হয়? এইরকম থাকলে আমরা কি বুঝবো, এ এর অনুবন্ধী উপাদান বি। তাহলে দেখেন আপনি এই প্রশ্নটা একটু, তাহলে এই গ্রুপের অনুবন্ধতা একটা কি সমকল্প। এবার ওর ইংলিশে কি লেখা আছে প্রশ্নটা একটু দেখেন। দেখেন, the relation of conjugacy of a group is an equivalence relation। তার মানে রিলেশন কথাটা আসছে, রিলেশন মনে আছে, সম্পর্ক, ওই সম্পর্কটাকেই বলা হচ্ছে সমকল্প। তাহলে সম্পর্কের ইয়েটা কি ছিল, মনে আছে না? মনে করাই দিব। সম্পর্কের চারটা শর্ত ছিল না, সসম সম্পর্ক, প্রতিসম, বিপ্রতিসম, আর কি সংক্রমী বা অনুবর্তী। বা সসমকে আমরা কি লিখতে পারতাম, প্রতিবর্তিতা, মনে আছে? তাহলে এই যে প্রত্যাবর্তিতা, এটা আছে সসম সম্পর্ক। দেখেন, ধরি এ বিলং জি, তাহলে এই ইকুয়াল এই যে শর্ত অনুসারে এইটা লিখছি ইনভার্স এ ই। ঠিক আছে, এই যে এক্স ইনভার্স কে কি করা আছে ই, আর এ কে এইটা, তাহলে এই যে এইটার পরিবর্তে কি লিখতেছি ই ইনভার্স এ, এভাবে লেখা যাচ্ছে। দেখেন, তারপর লিখছে এ ইজ কনগ্রুয়েন্ট টু এ। এটাকে কিভাবে লিখা হয় জানেন, এ ইজ কনগ্রুয়েন্ট, প্রথম ক্লাসে বলছিলাম
এ ইজ কনগ্রুয়েন্স টু বি, এটা আমি করাই দিচ্ছি না, দেখেন বুঝতে পারবেন। তাহলে এটা আমাদের সম্পর্ক অর্থাৎ প্রতিবর্তিতা বুঝে ফেললাম। এরপর কি আছে? প্রতিসাম্য। তাহলে প্রতিসাম্য কয়টা থাকবে? দুইটা এলিমেন্ট, একটা বি মানে আপনার সাথে আর একজনের সম্পর্ক, প্রতিসম সম্পর্ক। তো প্রতিসম সম্পর্কটাকে এখানে প্রতিসাম্য বলা হচ্ছে। একই বাংলা, ইংলিশ দেখেন, ইংলিশ দেখলে বুঝতে পারবেন, সিমেট্রি। হ্যাঁ তাহলে এ কমা বি বিলং জি হলে আমরা কি লিখতে পারি? এ ইজ কনগ্রুয়েন্স টু বি, তাই তো? তা ওইটাকে প্রমাণ করা হচ্ছে একইভাবে। দেখেন ওইটাকে কিভাবে লেখা যায়? এ ইজ কনগ্রুয়েন্স টু বি কে এই টাইপের অঙ্ক করাইছিলাম, দেখেন। তাহলে মেয়েটা একটু দেখেন, হ্যাঁ এইটাকে কি আমরা এখানে একটা সংজ্ঞা লিখলাম না, এ ইকুয়াল এক্স ইনভার্স বি এক্স, এটা লিখলাম তো। হ্যাঁ এখন এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি। ক্লিয়ার? হ্যাঁ তাহলে এইটাকে কিভাবে লিখতে পারি আমরা? এই এ, হ্যাঁ তাহলে প্রতিসাম্য সম্পর্ক আছে এ কমা বি বিলং বি। তাহলে এ আর বি যদি হয় তাহলে আমরা এ কনগ্রুয়েন্স বি লিখতে পারি কিনা? হ্যাঁ পারি। আর প্রতিসম সম্পর্ক কি থাকবে? এ বি ইকুয়াল এ প্রতিসম সম্পর্ক এ বি ইকুয়াল বি, এরকম ছিল না? হ্যাঁ তাহলে এইটা থেকে আমরা কি প্রমাণ করব? বি ইজ কনগ্রুয়েন্স টু এ প্রমাণ করে দেখাবো। তাহলে এইটাকে কিভাবে লেখা যেতে পারে? এইটার মতো, দেখেন এ লিখলাম, তাহলে এটা এখানে যদি আমরা লিখি এক্স ইনভার্স এ বি, এই এক্স লিখতে পারি না? এইটা থেকে যদি এইটা যাওয়া যায় তাহলে এইটা থেকে কি এইটা আসা যায় না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এইটা থেকে আমরা যেটা এটা করতে পারলাম। এবার দেখেন এই এক্সটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে এক পাশ থেকে আর এক পাশে গেলে এক্স হয়ে গেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ এ ইকুয়াল এক্স ইনভার্স কে 1/x dx, কোনাকুনি গুণ করলে এ এক্স ইকুয়াল dx হলো। হ্যাঁ ঠিক আছে। এরপরে উভয় পক্ষের সাথে আমরা কি করতে পারি এখানে? আচ্ছা, এটা উভয় পক্ষের সাথে এক্স ইনভার্স গুণ করি, করলাম। হ্যাঁ এক্স এ এক্স ইনভার্স, এইটা এটা উঠে গেলে কি হয়? শুধু ডি ই হয়, তা আমি একবারে ডি লিখলাম। আচ্ছা এরপর দেখেন এইটাকে কি আপনি লিখতে পারবেন এক জায়গায় না করলে এই দুটাকে? না তাহলে এইটাকে কি করা যায়? এক্স ইনভার্স এই ইনভার্স দিলাম, হ্যাঁ এইটা এটা উঠে গেলে এক্স ফিরে পাচ্ছি, আর এই যে এ আর এই এক্স ইনভার্স ইকুয়াল এই বি লিখলাম। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে এইটার পরিবর্তে কি এইটাকে কিভাবে লেখা যাচ্ছে দেখেন? এক্স ইনভার্স এ এক্স ইনভার্স ইকুয়াল বি। এখন এটাকে যদি আমি একটু ঘোরায় লিখি এইভাবে, এক্স ইনভার্স এ এক্স ইনভার্স, তাহলে এইটাকে এইভাবে লেখা যায় দেখেন তো? বি ইজ কনগ্রুয়েন্স টু, মাঝখানে যেটা থাকবে সেটা, হ্যাঁ এই পুরোটাকে আপনি এক্স ধরেন, এক্স ইনভার্স এ এক্স, হ্যাঁ এক্স ইনভার্স এ এক্স হয়েছে? হ্যাঁ 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 ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এইটা থেকে এটা পেয়ে গেলাম। তারপরে দেখেন অনুবর্তিতায় কয়টা থাকবে? দুইটা, তিনটা থাকবে এ বি সি।
তাজিম, হ্যাঁ ওই যে সাজেশনে দেখেন 2 নাম্বার প্রশ্নটা অধ্যায় 1-এর ওইটার মতোই সেম, পারবেন না? লা- হ্যাঁ হ্যাঁ, ওই যে অনুবর্তিতা, ওইটা করতে পারবেন না নিজে? ওই যে সাজেশন, কোনটা এটা তো আগে করতে হবে। কোনটা থেকে কোনটা? এই যে বোর্ডের কাজ থাকে, এটা? হ্যাঁ এর সাথে ই আছে না, হ্যাঁ, এই যে ইটা ছিল, ইটাকে কি আমরা উঠাই দিতে পারি না? এটা তো দুই পাশ থেকে উঠে দিয়েছি আমি। না না, এই ইটাকে এমনি উঠাই দেওয়া যাবে, এক পাশ থেকেও দেওয়া যাবে। আচ্ছা আপনাকে আমি দেখেন সাজেশনের 2 নাম্বার অঙ্ক করাইছিলাম, ওই যে গ্রুপের অনুবন্ধতা সম্পর্ক, থ্রি সম্পর্কে একটি সমতুল্যতা সম্পর্ক, ওইটার মতো সেম। হ্যাঁ আচ্ছা তাহলে এইগুলা বাছাই করবেন, আমরা নেক্সটে আরেকটা চ্যাপ্টার করব, ঠিক আছে? আচ্ছা আর লাস্টের এই যে অনুবর্তিত, এটা যদি বুঝতে অসুবিধা হয় আমি দেখাই দিব, সমস্যা নাই পরে। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ, হ্যাঁ।